ওয়েলকাম টু দিস চ্যানেল। এই পর্বে আমরা মধ্যপ্রদেশ ট্রাভেল গাইড নিয়ে একটু আলোচনা করব। ভারতের হৃদয় মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ঘুরে দেখতে হলে 18 থেকে 20 দিন সময় লাগবে পুরোটা যদি ঘুরে দেখতে চাই। এই সময় পাওয়া তো খুবই মুশকিল, কাজেই কয়েকটা পার্টে আপনারা যদি এটা ভেঙে নেন তাহলে ভালো। আমরা 8 মিনিটে 8 দিনের ট্যুরের গল্প বলবো। পুরো ডিটেলস ভিডিও এই চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে এবং আই বটমে দেওয়া থাকবে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। এখানে আমরা আলোচনা করব মধ্যপ্রদেশের অমরকন্টক, পিপাড়িয়া থেকে পাঁচমারি, জব্বলপুর এবং বান্ধবগড়। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন হতে পারে, সবটার আইডিয়াই দেব। দেখতে থাকুন পুরোটা স্কিপ না করে। 8 মিনিটে 8 দিনের ভ্রমণ পর্ব। আমরা শুরু করেছিলাম অমরকন্টক থেকে এবং শেষ করেছিলাম বান্ধবগড় এসে। আপনারা ঘুরিয়ে নিতেই পারেন। পুজোর সময় গিয়েছিলাম, কাজেই যে রেটপত্র বলবো সব পুজোর সময়ের, এবছরের 2024-এর। অন্য সময় রেটের সামান্য হেরফের হতে পারে, অবশ্যই সেটা একটু দেখে নেবেন। যাই হোক, শুরু করা যাক মধ্যপ্রদেশ ট্রাভেল গাইড। প্রথমেই কিভাবে যাবেন, যাওয়ার জন্য অবশ্যই ট্রেন জার্নির কথাই বলবো। সরাসরি যদি আপনারা অমরকন্টক যেতে চান, অমরকন্টকের নিকটবর্তী স্টেশন হলো পেন্ড্রা রোড, কিন্তু পেন্ড্রা রোড যেতে হলে শুধুমাত্র আপনি হাওড়া থেকে শনিবার এবং রবিবার 22830 এবং 20972 এই দুটো ট্রেন পাবেন। পেন্ড্রা রোড তো সব স্টেশন দাঁড়ায় না, কাজে আপনি বিলাসপুর থেকে শুরু করতেই পারেন যাত্রা। বিলাসপুর থেকে আমরা গিয়েছিলাম হামসাফর এক্সপ্রেস ধরে, সাঁতরাগাছি হামসাফর। বিলাসপুর থেকে অমরকন্টকের দূরত্ব পড়ে 130 কিলোমিটার মতো। এখানে কি দেখবেন, অমরকন্টকে দেখার মতো হলো নর্মদা মায়ের মন্দির, অবশ্যই মাইকি বাগিয়া, কপিলধারা, দুধধারা এবং কালচুরি রাজাদের তৈরি মন্দিরগুলো, অবশ্যই সেটা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। আমরা এখান থেকে গিয়েছিলাম পাঁচমারি অমরকন্টক এক্সপ্রেস ধরে। রাত্রির 10:45 পেন্ডা রোড থেকে ধরেছিলাম। পিপাড়িয়া নামিয়ে দেবে আপনাকে পরের দিন সকাল 7টা। পিপাড়িয়া থেকে পাঁচমারির দূরত্ব 50 থেকে 55 কিলোমিটার। পিপাড়িয়া থেকে পাঁচমারি গিয়ে পাঁচমারিতে 2 দিন থাকুন এবং অমরকন্টকে আপনি সকালে পৌঁছে সন্ধেবেলা ট্রেন ধরে নিতেই পারেন। একটু কষ্ট হয় কিন্তু তাও পারা যাবে। পাঁচমারির জন্য 2 দিন রাখুন। পাঁচমারিতে কী দেখার আছে সেগুলো তো বলেছি ডিটেলস ভিডিওতে, তবু এখানে আরেকবার বলে নিই। জটাশঙ্কর, পাণ্ডব গুহা, তারপর দেখবেন গুপ্ত মহাদেব, বারা মহাদেব, রিজগড়, ধূপগড় এবং অবশ্যই বি ফলস। এবং বি ফলসে ফিশ পা করাতে ভুলবেন না। এইগুলো দেখার মতো হচ্ছে আপনার পিপাড়িয়াতে, পাঁচমারিতে। এবং থাকার জায়গা পাঁচমারিতে প্রচুর হোটেল আছে, বুকিং না করেও যেতে পারেন। আমরা 14 জন ছিলাম, 14 জনের ট্যুর। পুজোর সময় গিয়ে হোটেল বুক না করে হোটেল পেয়ে গেছি, কাজেই হোটেল ভাড়া আমাদের 2 বেডেড রুমে 3 জন থাকতে দেয়, 1500 টাকা করে ছিল। এবং জব্বলপুরেও আমরা যে হোটেল নিয়েছিলাম সে হোটেল 1500 টাকা করেই ভাড়া নিয়েছিল 3 জনের জন্য, এসি রুম পেয়েছিলাম। কাজেই প্রচুর হোটেল আছে, যে কোনো হোটেলে থাকতে পারেন। এই গেল পাঁচমারি এবং জব্বলপুর। এরপর আসছি আমি জব্বলপুরের কথায়। জব্বলপুরের মুখ্য আকর্ষণ মার্বেল রকস এবং ধোঁয়াধার ফলস, এটা তো দেখবেনই। এছাড়া দেখবেন 64 যোগিনী মন্দির, খুবই ভালো লাগবে। ব্যালেন্সিং রক আর দুর্গাদেবী ফোর্ট,
এবং একটু সময় করে বার্গি ড্যাম থেকে ঘুরে আসবেন, একটু দূরে, ভালোই লাগবে। এবং বার্গি ড্যাম থেকে যাওয়ার পথে অথবা আসার পথে রানী দুর্গাবতীর সমাধি, আর তার সাথে নৌকা বিহার করবেন তো অবশ্যই নর্মদা নদীতে। নর্মদা নদীতে বর্ষার সময় নৌকা ভ্রমণ বন্ধ থাকে এবং রোপওয়ে চেপে পাখির চোখে তো অবশ্যই দেখবেন ধোঁয়াধার ফলস। পাঁচমারি থেকে জব্বলপুর আমরা এসেছিলাম পিপারিয়া হয়ে। পিপারিয়া থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরেছিলাম। সকাল 7:40 ছেড়ে আপনাকে 10-10:30টার মধ্যে জব্বলপুর নামিয়ে দেবে। জব্বলপুরের জন্য 2 দিন রাখুন, তাহলেই হবে। ইন্টারসিটি এক্সপ্রেসের নাম্বার হলো 22187। জব্বলপুর ঘুরে আমরা এসেছিলাম বান্ধবগড়। বান্ধবগড়ের নিকটবর্তী রেল স্টেশন হলো উমারিয়া, কিন্তু জব্বলপুর থেকে যে ট্রেনগুলো আসে বা উমারিয়া যাওয়ার জন্য সরাসরি কোনো ট্রেন আপনি কলকাতা থেকে পাবেন না। নিকটবর্তী স্টেশন উমারিয়া হলেও তাছাড়া আপনি কাটনি থেকে আসতে পারেন, অথবা সহদল অথবা অনুপপুর থেকেও যেতে পারেন। যাই হোক, আমরা গাড়িতে এসেছিলাম জব্বলপুর থেকে বান্ধবগড়। এসে 2 সাফারি করেছিলাম। 2 সাফারি, একটি জিপে 6 জন বসতে পারে। 6 জনের জন্য জিপ বুকিং করতে পারেন। আমাদের 14 জন ছিল বলে আমরা 3টে জিপ বুকিং করেছিলাম। 3টে জিপে একটা জিপের জন্য মোটামুটি খরচ পড়বে আপনার 6,500 টাকা। বান্ধবগড়টা খুবই ভালো লাগবে। এখানেও থাকা খাওয়া হিসেবেও আপনি হোটেল নিতে পারেন, অথবা এমনি শুধু থাকার জন্য হোটেল পাওয়া যায়। ডেসক্রিপশান বক্সটা ফলো করবেন, অবশ্যই দেখতে পাবেন। বাকি ইনফরমেশান ডেসক্রিপশান বক্সে তো থাকছেই। আর মোট খরচ আমাদের হয়েছিল কত সেটা আমি জানিয়ে দিচ্ছি। আমরা ছিলাম 14 জন। 14 জনের খরচের হিসেব এখানে দেওয়া আছে অবশ্যই। পার হেড 16,000 টাকা করে পড়েছিল প্রায়। তার মধ্যে 2টো সাফারি, জঙ্গল সাফারি মানেই মধ্যপ্রদেশ, একটা জিপের জন্য 6,500 টাকা মতো মোটামুটি খরচ পড়ে। আমাদের 6টা জিপ করতে হয়েছিল 14 জনে। বাকি ট্রেন ভাড়া এবং জল আমরা কিনে খেয়েছিলাম, মানে মিনারেল ওয়াটারই খাই, এমনি জল ইউজ করি না। জল, খাবার দাবার, ঘর ভাড়া মোটামুটি আমাদের 1500 টাকা করেই প্রতি রুম পড়েছিল। প্রতি জায়গায় এসি রুমও পেয়েছিলাম। কাজেই আপনি সেই অনুযায়ী হিসেব করুন। 6 জনের যদি গ্রুপ করেন সব থেকে ভালো হয়। 6 জনের গ্রুপে আপনার খরচও কম হবে। এইভাবে ঘুরে নিন মধ্যপ্রদেশ। ডেসক্রিপশান বক্সটা অবশ্যই ফলো করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন। বান্ধবগড় জঙ্গল সাফারির জন্য সবথেকে ভালো জোন অবশ্যই টালা। এছাড়া খিটলি এবং মগদি আছে। অনলাইনে অবশ্যই বুকিং করে যাওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু সবসময় অফলাইনে পাবেন না। আমি একটা অফলাইনে পেয়েছিলাম, সেটা মেন ভিডিওতে বলা আছে।